একটা স্ত্রী বিদ্যমান থাকা অবস্থায় আরেকজন স্ত্রীকে বিয়ে করলে আদালতে মামলা দায়ের থেকে শুরু করে সাজা দেওয়া পর্যন্ত কোন কোন স্তর অতিক্রম করতে হয় এবং আদালতের আর্জিটা কিভাবে লিখতে হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 6-5 ধারা অনুযায়ী যে ব্যক্তি সালিসি পরিষদের পূর্ব অনুমতি ব্যতীত বিদ্যমান বৈধ বিবাহ বহাল থাকা অবস্থায় আরেকটি বিবাহ সম্পন্ন করেন, তিনি তৎক্ষণাৎ বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে বাধ্য থাকবেন এবং উক্ত দেনমোহর অনাদায়ী থাকলে তা বকেয়া হিসেবে আদায়যোগ্য হবে। তিনি সরল কারাদণ্ড প্রাপ্ত হবেন, যার মেয়াদ সর্বোচ্চ 1 বছর অথবা সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। যদি কেউ অভিযুক্ত হয়ে থাকে এবং মামলা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তিনি 1 বছর অথবা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন 1961 এর 6-5 ধারার মামলার যে ধাপগুলোকে অতিক্রম করতে হবে সেই ধাপগুলোকে আমরা দেখব। প্রথমে হচ্ছে অভিযোগ দায়ের। একদিন যাবে যেদিন অভিযোগ দায়ের করতে হবে, যেখানে প্রথম একটা ঘটনা ঘটবে, বাদীনি তার অভিযোগ নিয়ে আসবেন এবং অভিযোগ লিখিত আকারে উপস্থাপন করবেন এবং তার অভিযোগ দায়ের করবেন। দ্বিতীয় স্টেজ হচ্ছে আদালত আমলে গ্রহণ। আদালত বাদীনির বক্তব্য শোনার পর বাদীনিকে 200 ধারায় পরীক্ষা করবেন, বাদীনির জবানবন্দি গ্রহণ করবেন এবং জবানবন্দি গ্রহণ করার পরে আদালত যদি মনে করে যে এইটা প্রাইমা ফেসিয়া অভিযোগ রয়েছে, তাহলে তিনি এটা সরাসরি আমলে নিতে পারেন, অথবা তিনি যদি মনে করেন যে এরকম যেহেতু একটা অভিযোগ উঠেছে তাহলে চেয়ারম্যানকে তদন্ত দিই, তিনি এটা আপোষ করে দিবেন, অথবা থানাকে একটা তদন্ত করার দায়িত্ব দিই, তাহলে তিনি সেটা করতে পারেন। থানা থেকে তদন্ত দিলে বা কাউকে তদন্ত দিলে সেই রিপোর্ট আসবে, সেই রিপোর্ট আসার পরে আদালত সেই অভিযোগ আমলে গ্রহণ করবে। অভিযোগ আমলে গ্রহণ করার পরে আসামিকে সমন জারি করবেন। আসামির কাছে সমন যাবে যে আপনার নামে একটা অভিযোগ হয়েছে, আপনি কোর্টে হাজির থাকবেন অমুক তারিখে। তারপরে যদি আসামি কোর্টে আসবে, আসার পরে জামিন নিবে। এটি জামিনযোগ্য ধারার অপরাধ। যৌতুক নিরোধ আইনও সেম টাইপের, কিন্তু যৌতুক নিরোধ আইনের 3 ধারা জামিন অযোগ্য ধারার অপরাধ, কিন্তু এটা জামিনযোগ্য ধারার অপরাধ। এখানে জামিন দেওয়া হবে সাধারণত আপোষের শর্তে। তো যদি আসামি এই স্তরে এসে হাজির হয় তাহলে তাকে জামিন দেওয়া হবে। যদি স্তরে এসে না হাজির হয় তাহলে তাকে ওয়ারেন্ট ইস্যু করা হবে। ওয়ারেন্ট ইস্যু করে পুলিশ কর্তৃক ধৃত হবে। যদি দেখা যায় যে আসামি পলাতক আছে, তাহলে আসামির নামেও গ্রেফতারি পরোয়ানা তামিল অন্তে যদি না তামিল হয়ে যদি ফেরত আসে, তাহলে দেখা যাবে যে তাকে পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে। তো আসামিকে জানানো হবে। সাধারণত এই স্তরে এসে আসামি হাজির হয়। তো তারপরে আদালত একটা অভিযোগ গঠন করবে যে আপনি আপনার প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন না গ্রহণ করে দ্বিতীয় বিবাহ করেছেন, আপনি অপরাধ করেছেন। মুসলিম পারিবারিক অধ্যাদেশের 6-5 ধারা অনুযায়ী এখন আপনি দোষী না নির্দোষ। আসামি বলবে আমি নির্দোষ, তাহলে ট্রায়াল হবে। এবারে অভিযোগ গঠন করা হবে, একটা স্টেজ গেল। এরপরে বাদীপক্ষের যেসব সাক্ষী থাকবে তারা আদালতে আসবেন। বাদীপক্ষের সাক্ষী যেমন বাদী নিজেই থাকবেন, তারপরে নিকাহ রেজিস্ট্রারের নথি সেসব ডকুমেন্ট উপস্থাপন করবেন। তারপর অন্যান্য সাক্ষী যারা থাকবেন তারা আসবেন আদালতে এসে তাদের বক্তব্য, তাদের জবানবন্দি প্রদান করবেন। এই জবানবন্দি বিবাদী পক্ষ বা আসামি পক্ষ তারা এটাকে ক্রস করবেন। তাকে আসামিকে সাক্ষীকে জেরা করার মাধ্যমে তারা ডিফেন্ড করবেন যে আদতে এরকম কোনো ঘটনা ঘটেনি। তারপরে হচ্ছে আসামি পক্ষের যদি কোনো বক্তব্য থাকে 342 ধারা অনুযায়ী আসামি পক্ষ বলতে পারে, তাদের যদি কোনো সাফাই সাক্ষী থাকে, তাদের কোনো ডকুমেন্ট উপস্থাপন করা থাকে, তাহলে এই স্তরে এসে আসামি পক্ষ সেটা করতে পারবে। এটা করার পর যুক্তিতর্ক হবে, উভয় পক্ষের যুক্তিতর্ক শোনা হবে। কেন আসামিকে সাজা প্রদান করা যায়, কেন আসামিকে সাজা প্রদান করা যাবে না, এই বিষয় নিয়ে যুক্তি হবে। তারপরে রায় প্রদান করা হবে। আদালত যদি মনে করে যে বাদীনি পক্ষ তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাহলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করতে পারবেন। সর্বোচ্চ 1 বছর এবং সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। যদি আদালত মনে করে যে না, আসামির অভিযোগ প্রমাণিত হয়নি, তাহলে আসামিকে খালাস দিতে পারেন। আমরা এখন দেখব যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনে 6-5 ধারায় একটা আর্জি কীভাবে উপস্থাপন করতে হয় এবং কী কী লিখতে হয়। শুরুতে উপরে থাকবে মোকাম আমলি আদালত নম্বর 3 সুনামগঞ্জ,
সিআর মামলা নম্বর 482 2026, সুনামগঞ্জ। বাদিনীর নাম ও ঠিকানা: বাদিনী মহমিনা বেগম, পেশা গৃহিণী, স্বামী এই, পিতা এই, মাতা এই, কালীগঞ্জ। ডাকঘর, থানা এবং জেলা। মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র থাকবে। তারপরে বনাম আসামির নাম থাকবে নয়ন ইসলাম, পিতা মাতা। তারপর দ্বিতীয় আসামি সীমা আক্তার, তার স্বামী নয়ন ইসলাম, তার পিতা। তারপরে থাকবে বিপাশা আক্তার, যিনি এইরকম করে যারা যারা থাকবেন আসামি তাদের নাম থাকবে সবার এখানে। আসামি নামের পরে থাকবে সাক্ষীদের নাম। সাক্ষী থাকবে বাদিনী স্বয়ং। তারপরে থাকবে জয়নাল আবেদিন, অন্যান্য যারা সাক্ষী থাকবেন তারা যারা বিবাহ প্রত্যক্ষ করেছেন। ঘটনার তারিখ হচ্ছে 18/6/26 তারিখ, রোজ বৃহস্পতিবার। সময় অনুমান বেলা 11:30 ঘটিকা। ঘটনাস্থান আসামির বাড়ি। ধারা হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ আইনের 6-5 ধারা। উপরোক্ত বাদিনী নিম্নরূপ বর্ণনা করিলেন: নিবেদন এই যে, বাদিনী একজন সহজ সরল, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হইতেছেন বটে। পক্ষান্তরে আসামিগণ অত্যন্ত দুর্দান্ত পরধনলোভী, যৌতুক লোভী, পরশ্রীকাতর, প্রতারক প্রকৃতির আইন অমান্যকারী ব্যক্তি হইতেছেন বটে। তাহারা পারে না এমন কোনো অসাধ্য কাজ নাই। 1 নং আসামি বাদিনীর স্বামী, 2 নং আসামি 1 নং আসামির দ্বিতীয় স্ত্রী, 3 নং আসামি ননদ, 4 নং আসামি ভাসুর, 5 নং আসামি ভাসুর, 6 নং আসামি বাদিনীর যা, 7 নং আসামি 1 নং আসামির ননদের স্বামী হইতেছেন বটে। বিগত 16/7/23 তারিখে বাদিনী সহিত 1 নং আসামির মুসলিম শরীয়ত মোতাবেক 8,01,05 টাকা মোহরানা ধার্যে অলঙ্কার বাবদ 105 টাকা পরিশোধ করিয়া অবশিষ্ট 8 লক্ষ টাকা বাকি রাখিয়া স্থানীয় মৌলবি দ্বারা ইজাব কবুলের মাধ্যমে বাদিনীর পিত্রালয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা পালনন্তে বিবাহ হয়। বিবাহকালীন সময় বাদিনীর পিতা 1 নং আসামিকে পর্যাপ্ত পরিমাণে উপঢৌকন দান করিয়া বিবাহ দেন। বিবাহের পরবর্তীতে বাদিনী ও 1 নং আসামি সুখে শান্তিতে ঘর সংসার করিতে থাকে। বিবাহের পরে 2 ও 3 নং আসামির প্ররোচনায় 1 নং আসামি ব্যবসা করার কথা বলিয়া বাদিনীর পিতার নিকট যৌতুক বাবদ 2 লক্ষ টাকা দাবি করে বাদিনী 1 নং আসামিকে তাহার পিতার অপারগতার কথা বলিলে 1 নং আসামি বাদিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বাদিনী উহার প্রতিবাদ করা মাত্রই 2 নং আসামির হুকুমে 1 থেকে 3 থেকে 7 এবং নং আসামি বাদিনীর চুলের মুঠি ধরিয়া এলোপাতাড়ি মারডাং করিয়া বাদিনীকে ছেলা ও গুরুতর কালশিলা জখম করে। বাদিনী তাহার গরিব পিতার মুখের পানে চাহিয়া আসামিগণের উক্তরূপ অন্যায় অত্যাচার মুখ বুজিয়া সহ্য করিতে থাকে। অতঃপর আসামিগণের যৌতুক দাবির মাত্রা দিন দিন বাড়িয়া গেলে বাদিনী তাহার পিতামাতাকে ঘটনার বিষয় জানাইলে বাদিনী আপোষ মীমাংসার চেষ্টা করিলেও 1 এবং 3 থেকে 7 আসামিগণ যৌতুক ছাড়া কোনো আপোষ মীমাংসা করিবেন না মর্মে জানাইয়া দেন। এমত অবস্থায় আরজি বর্ণিত ঘটনার তারিখ, সময়, স্থানে অর্থাৎ গত 18/6/26 তারিখে রোজ বৃহস্পতিবার, সময় অনুমান বেলা 11:30 ঘটিকায় বাদিনী জানিতে পারেন যে 1 নং আসামি বাদিনীর অগোচরে 2 নং আসামি মোছাম্মদ সীমা আক্তারের সহিত পরকীয়া প্রেমে আসক্ত রহিয়াছে, যাহা বাদিনী লোকমুখে জানিতে পারিয়া 1 নং আসামিকে জিজ্ঞাসা করিলে 1 নং আসামি বাদিনীকে কোনো প্রকার সৎ উত্তর প্রদান করেন নাই। অতঃপর 1 নং আসামি 3 থেকে 7 নং আসামিগণের প্রত্যক্ষ মদদে 1 নং আসামির মাধ্যমে বাদিনীর অজান্তে একতরফা তালাক প্রদান করিয়াছেন মর্মে লোকমুখে শোনা যায়। 1 নং আসামির সহিত বাদিনীর স্বামী স্ত্রী সম্পর্ক বহাল থাকা অবস্থায় 1 নং আসামি বাদিনীর বিনা অনুমতিতে 2 নং আসামিকে বিবাহ করিয়াছেন। এই দ্বিতীয় বিবাহে 1 নং আসামি বাদিনীর কোনো অনুমতি গ্রহণ করেন নাই কিংবা ইউনিয়ন পরিষদ কাউন্সিলের কোনো অনুমতি গ্রহণ করেন নাই। উপরন্তু আইন অমান্য করে অনুমতি ছাড়া 1 নং আসামি বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করিয়া মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ 6-5 ধারায় দণ্ডনীয় অপরাধ করিয়াছেন। অত্র মোকদ্দমার দ্বিতীয় বিবাহের কাবিননামা সংযুক্ত করা হইল। বিধায় প্রার্থনা দয়া প্রকাশে বাদিনীর মোকদ্দমাটি আমলে গ্রহণ করত, 1 থেকে 7 নং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করত, সুবিচার করিতে মর্জি হয়। নিবেদন ইতি তারিখ
যে দ্বিতীয় বিবাহের আর্জি থাকে সেই আর্জিটা উপস্থাপন করলাম। আমাদের এই আর্জিটা একটা পিডিএফ এবং ওয়ার্ড ডকুমেন্ট ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এছাড়াও যত প্রকার মামলা মোকদ্দমা আছে তাদের আর্জি ডেসক্রিপশন এবং তাদের বিশেষ কিছু তথ্য আমাদের ডেসক্রিপশনে সহ অন্যান্য ভিডিওতে থাকবে।